যে আগামীকাল সকালে যে আসলে নেবেন না এমন কোনো মানে নিশ্চয়তা উনি দেখছেন না, মানে বিশেষ করে ডেপুটি স্পিকারের জায়গা থেকে। যদিও বিরোধী দলের পক্ষ থেকে জামাত ইসলাম বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই দিকে যাবে না, এমন কথাও বলেছে। আবার বলছে জুলাই সনদ বাস্তবায়ন হলে তার আঙ্গিকেই আসলে যতটুকু পাওয়ার সেটি আসলে বিরোধী পক্ষ চায়। জি, আপনাকে ধন্যবাদ। মূল জিনিস হচ্ছে যে আমরা গণ অভ্যুত্থানের পরের এই পুরো জার্নি, একটা নির্বাচন হয়েছে এবং সেটা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে যে যা বক্তব্য দিক, এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে খুবই ভালো একটা নির্বাচন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচনের পরে যে সরকার এসছে তার কাছে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক অ্যাপ্রোচ আশা করেছি, যে আপনি সবাইকে নিয়ে সব কিছু করবেন। এটাই আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি, যে বিভিন্ন জরুরি বিষয়ে তারা সবাইকে নিয়ে করে। রাজনৈতিক সমঝোতাটা গুরুত্বপূর্ণ, এমনকি যে জাতীয় ঐক্যমত্য কমিশন বসছিল, এটাও একটা ভালো আপনার কি বলবো যে জেস্টার বা নজির, যে সবাই মিলে বসে বাংলাদেশে, কিন্তু এটা একেবারেই নতুন একটা কালচার, যে সব রাজনৈতিক দল মিলে বসে একটা ডকুমেন্ট তৈরি করেছে। আবার সেটা কিভাবে বাস্তবায়ন করবে সেখানে সিদ্ধান্ত হয়েছে, গণভোট হয়েছে ইত্যাদি। মানে এখন আপনার নির্বাচনের পরে এসে একই রকম মনে হয় যে না, এই কারণে আমি প্রেক্ষাপটটা বর্ণনা করলাম। ওই সময়ের যে ঘটনাটা, হ্যাঁ, সেটা দীর্ঘ আলোচনা, সেটাকে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। কি কারণে দেখা যাচ্ছে না? যে এই সরকার শুরু করেছে একটা ব্যাড ফেইথের জায়গা থেকে, যে সংস্কার পরিষদের শপথটা তারা নিল না, এবং এটা নিলে তাদের জন্য কোনো ক্ষতি হতো না। এখানে তারা সংবিধানে যে সমস্ত যুক্তি দিচ্ছে, এই যুক্তিগুলো একেবারেই কিন্তু ঠিক যুক্তি না। মানে খুবই যান্ত্রিক একটা জায়গা থেকে আপনি যদি সংবিধানকে ব্যাখ্যা করেন, তাহলেই কেবল এই জায়গায় যাওয়া সম্ভব। এখানে গণভোট হয়েছে, গণভোটের মধ্যে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হবে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, এই কথাগুলো কিন্তু মানে অনুমোদন করে ফেলেছে জনগণ। কাজে এখন আপনার এটা করা উচিত ছিল, এবং সেখানে আপনার আছে 2/3, 2/3। মানে আপনার তো কোনো রিস্ক নাই কোথাও। সব দিক থেকেই বিএনপি সরকার খুব মানে অনেক একটা ভালো জায়গায় ছিল, কিন্তু তাদের উচিত ছিল যে কিন্তু জনগণের রায়টাকে সম্মান করা উচিত ছিল। তারা সেটা না করে এখন তারা অনেক ধরনের কথা বলছে। সংবিধান সংস্কার শপথ নিল না, না নিয়ে যেটা আপনার জুলাই সনদে, যে স্যার যেটা বললেন আপনার ডেপুটি স্পিকারের কথা, যে এটা হচ্ছে অফার করেছে সরকারি দল বিরোধী দলকে, এবং আমরা সরকারি দলের পক্ষ থেকে শুনেছি এরকম যে এটা আমাদের উদারতা হিসেবে আপনাদের দেখা উচিত। কিন্তু এটা তো জুলাই সনদের মানে জুলাই সনদ যে ডকুমেন্টটা, সেখানে এটা বলা আছে যে বিরোধী দল থেকেই হবে ডেপুটি স্পিকার। অর্থাৎ আপনি যদি জুলাই সনদ মানেন, এটাকে যদি এক্সিকিউট করেন, বাস্তবায়ন করেন, তাহলে এটা বিরোধী দল এমনিই পাবে বাই ডিফল্ট। এটা আপনার কোনো উদারতা কিংবা অফারের কোনো বিষয় না, এটা এমনি, এটা নিয়ম আকারেই আমরা পাবো। ঠিক আছে স্যার, মানে জুলাই সনদ বাস্তবায়নের জায়গা তো আলোচনার জায়গা আছে। আপনি বলছিলেন যে সেটি বাস্তবায়নের জন্যও তো একটা সময়সীমা আছে, সংসদের যাত্রা হবে। এখন সেখানে তো কিছু নোট অফ ডিসেন্টও ছিল, সেই আলোচনাগুলোও তো হবে। মানে যেটি আমি যদি সালাউদ্দিন সাহেবের কথা একদম কোট করি, উনি বলছেন যে গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে, আলাপ আলোচনায় আইন প্রণয়ন করতে হবে, এবং ওই যে তৃতীয় তফসিলে যে শপথের বিষয়টা অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে বলা আছে যে আগামী 180 কার্য দিবস সংসদ সদস্য হওয়ার পাশাপাশি আপনি সংবিধান সংস্কার পরিষদ সদস্য। তো গণভোটকে সম্মান দেয়া এবং গণভোটকে বাস্তবায়ন করা, এটার ফোরামটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। আপনি সেই পরিষদটাই গঠন করছেন না, আপনি জিনিসটাকে নিয়ে যাচ্ছেন সংসদে, এবং সংসদে নিয়ে যাওয়ার গণভোটটা তো আর সংবিধানে এক্সিস্ট করে না। গণভোট সংবিধানে এক্সিস্ট করার কোনো দরকার নাই তো। গণভোট তো সবসময় আপনি করতে পারেন, এবং এই যুক্তিটা সালাউদ্দিন ভাই দিয়ে এসেছিলেন আপনার ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে, যখন এই প্রশ্নটা উঠেছিল। এই কথাটা কিন্তু আজকে নতুন না, তখন উঠেছিল যে গণভোট তো সংবিধানে নাই, কি করবেন? তখন উনিই বলেছেন যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রয়োজন হলে গণভোট করা যাবে না এমন কোনো বিধিনিষেধ তো সংবিধানে নাই, কাজেই করা যাবে। অর্থাৎ সংবিধান আপনাকে আগে ছিল, এখন তো নাই। আগে আপনাকে বলে দিয়েছিল 142-এর মধ্যে যে এই ইস্যুতে আপনাকে গণভোটে যেতে হবে। কিন্তু এর বাইরে যদি কোনো জাতীয় ইস্যু অ্যারাইজ করে আপনার জাতীয় জীবনে, যেমন এখানে একটা গণঅভ্যুত্থান হবে, শেখ হাসিনার পতন ঘটবে, জুলাই সনদ হবে, এগুলো তো আমাদের সংবিধানে লিখে থাকার কোনো কারণ নাই, কারণ এটা তো আমরা জানতাম না যেগুলো হবে। কিন্তু আপনার জাতীয় জীবনে এসছে, এবং আসার মধ্যে আপনি জনগণকে এনগেজ করার জন্য গণভোটটা আয়োজন করেছেন। ফলে এটা করা যাবে না এমন কোনো বিধিনিষেধ যেহেতু নাই, কাজেই করা যাবে। ফলে এটাকে সংবিধানের ভেতরে খুঁজে কোনো লাভ নাই। এটা রাজনৈতিক ঐক্যমত্য এবং গণরায় দুটো জায়গা থেকে দেখতে হবে। একটা হলো রাজনৈতিক সমঝোতা, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে আমরা বসেছি, সনদ হয়েছে, সেই সনদ স্যার এই আরেকটা প্রশ্ন আসে যে এটি আপনি যেটি বলছিলেন, এটি আসলে একটা রাজনৈতিক দলিল, মানে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হয়েছে। কারণ আপনাদের ধরেন সিগনেচারের বিষয়, এনসিপির যদি সেটি নিয়েও কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন যে একটা নির্বাচনের পরে দেখে শুনে বুঝে একটা রিজার্ভেশন নিয়ে আপনারা সিগনেচারটা করেছেন। মানে এই যে যখন আপনারা সিগনেচার করলেন আর ওই সময় যে সিগনেচার করলেন না, মানে এর মধ্যে কি পার্থক্য ছিল? যে এখন বিস্তর পার্থক্য আছে, এবং এটার সুফল কি মডিফিকেশন হয়েছিল জনগণ পেয়েছে। আমাদের ওই যে তখনকার অবস্থান এবং এখনকার অবস্থান, আপনি বলতে পারেন এখনকার অবস্থানটা সেরিমোনিয়াল,
এটা প্রধান উপদেষ্টার শেষ কর্মদিবস, বাংলাদেশের জনগণের প্রতি সম্মান এবং অন্তর্বর্তী সরকারের প্রতি একটা অনারের জায়গা থেকে আমরা মানে স্বাক্ষর মানে করেছি। জিনিসটা ওই সময় করলে আরো বেশি সুন্দর হতো। না, সুন্দর হতো না। তখন আপনি আগেই একটা জিনিস হারিয়ে ফেলতেন, সেটা কি, যে আমরা বলেছিলাম যে আপনি বাস্তবায়ন কিভাবে করবেন এটা নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদ মানে স্বাক্ষর সেই করতে পারি নিশ্চয়তা তো পান নাই, তারপরে তো না। signature করলেন। তখন তো জুলাই সনদ আদেশ হয়েছে এবং আদেশের মধ্য দিয়ে আপনি গণভোট এবং গণভোটের মধ্যে দিয়ে সংস্কার পরিষদ গঠন হবে, এই কথাটা আমরা একটা লিখিত ডকুমেন্ট বা একটা মানে কি বলবো এটাকে কমিটমেন্ট পেয়েছি। কিন্তু ওইটা ছাড়া যদি আমরা সাইন করে ফেলতাম তাহলে জিনিসটা আর হতো না। কিন্তু দেখেন আমরা স্বাক্ষর না করার কারণেই পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে আপনার এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আসলো, ঠিক আছে। কিন্তু আমরা যদি না করতাম, দেখেন একটা জিনিস হচ্ছে যে জুলাই সনদটা তো আমরা 3 জন মিলে প্রণয়ন করেছি, তো আমি এটা অবশ্যই গর্বিত অংশীদার, তাহলে আমি এটা প্রণয়ন করে ফেলেছি। আর ওই যে স্বাক্ষর অনুষ্ঠান এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র, তো আমি ওই আনুষ্ঠানিকতায় কেন যাব যদি আপনি আমার ইমপ্লিমেন্টেশন এটা আমাকে নিশ্চিত না করেন। তো আর সে কারণে যদি ধরেন বিএনপির পক্ষ থেকে বলা হয় যে শপথটাও একটা আনুষ্ঠানিকতা, সেটা সংসদের মধ্যে কেউ যদি নেয়, না দুই ফোরাম, শপথ আনুষ্ঠানিকতা না। মানে এই যে দেখেন দুটো ঘটনা ঘটেছে। মানে যদি আমি বলি, সালাউদ্দিন সাহেব বলছে যে জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ ও অক্ষর বিএনপি ধারণ করে এবং তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। আজকেও কিন্তু তিনি বলেছেন। না, এটা তারা বলছেন, কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি? তো প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর করতে গেলে আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা আছে এটা আপনি করছেন না কেন? এটা তো একটা প্রশ্ন আসবে। এখন আপনি বলবেন যে এটা সংবিধানে নাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, সেটা কি, নির্বাচন কমিশন একটা প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচনের পরে, বলেছে যে সংসদ সদস্যরা 2টো শপথ নেবে, 2টো শপথ আয়োজনের প্রস্তুতি নির্বাচন কমিশনের আছে। সরকার দলীয় সংসদ সদস্যরা একটা শপথ নিল আর বিরোধী দলীয় সংসদ সদস্যরা 2টো শপথ নিল, তাহলে দুটোই কিন্তু কন্ডাক্ট করলো নির্বাচন কমিশন। কোন ঘটনাটা আইনি, কোন ঘটনাটা বেআইনি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটি তো ওই যে পরে বলা হয়েছে যে এটি হয়তো আদালতও নির্ধারণ করতে পারে। না, কিন্তু এই প্রশ্নগুলো তো আদালতে নির্ধারণ করার প্রশ্ন না। তো জুলাই সনদ ওই যে অঙ্গীকারনামা, মানে এটি বৈধ বা অবৈধ হলো এটি আসলে কোর্টও নির্ধারণ করতে পারে, এমন আমি দেখলাম। আর জুলাই সনদের অঙ্গীকারনামার 3 নম্বর দফায় বলা আছে যে আমরা জুলাই সনদ এবং কারণ যেহেতু রিট সংশ্লিষ্ট হয়েছে আবার এটি। বিষয়গুলো নিয়ে, হ্যাঁ এইটাই তো একটা পলিটিক্যালি ইল মোটিভেটেড রিট। কিন্তু জুলাই সনদের মধ্যে তো বলা আছে অঙ্গীকারনামার মধ্যে, যেটা বিএনপি সাইন করেছে, যে আমরা এই প্রশ্নগুলো আদালতে নিয়ে যাব না। এখন আমরা আদালতে নিয়ে যাবো না এই কথাটা আমি বললাম, কিন্তু সালাউদ্দিন ভাই কিন্তু আদালতে যে নিয়ে যাওয়া হয়েছে এটাকে তিনি একটা উদাহরণ হিসেবে টেনেছেন যে যেহেতু এটা আদালতে আছে দেখি ওখানে কি হয়। এটা তো হওয়ার কথা ছিল না। আপনার বলা উচিত ছিল যে আমরা সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছি এটা আদালতে যাব না, কাজে এটা অতটা গুরুত্বপূর্ণ হবে না এবং রাজনৈতিক প্রশ্নকে আদালতে নিয়ে যাওয়াটা উচিত হবে না। এটা হলো কোয়েশ্চেন অফ পলিটিক্যাল ডকট্রিন, যেটা সবাই বলছে। কিন্তু সেইটাকে যখন আদালতে নিয়ে যাওয়া এবং নিয়ে গেছে দলীয় আইনজীবীরা, ওই যারা এটা রিটের পক্ষে দাঁড়িয়েছেন, সবার একেবারে সুস্পষ্ট পরিচয়, তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী কমিটি, মানে যারা এটাকে মোবিলাইজ করছে। এবং কোর্ট পাড়ার খোঁজ আপনি যদি খোঁজ নেন, সবাই এটা মোটামুটি ওপেন সিক্রেট জানে যে কিভাবে এটা মেকানিজমটা করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষের সেখানে ভূমিকা কি, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিসের ভূমিকা কি ছিল, এটা মোটামুটি আদালত পাড়ায় বহুল চর্চিত। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি যেখানে আদালতের কাজ হচ্ছে গণরায়কে, জনগণের আকাঙ্ক্ষাটাকে প্রোটেক্ট করা, সেখানে আপনি আদালতকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছেন, গণরায়ের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। এটা কোনো ভালো উদাহরণ হচ্ছে না আমাদের জন্য।